কবিতা আবৃত্তি ছিল, সেখানে অনেকেই অংশগ্রহণ করে, কিন্তু কেউ কোরআন পড়তে শুরু করেছিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারিনি। আর তোমাদের রাসূলের জীবন। আসসালামু আলাইকুম। দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরফেশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা রবীন্দ্রনাথকে আবদ্ধ। আজকের বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয়ের পক্ষ অবস্থানদের মধ্যে রয়েছে প্রথম বক্তা সানজিদা জুই, দ্বিতীয় বক্তা আহসাব সালিমি জোহান এবং তৃতীয় এবং এই দলের দলনেতা সাদিয়া আফরোজ নোহা। এবং বিপক্ষ অবস্থানদের মধ্যে রয়েছে প্রথম বক্তা জিহাদ, দ্বিতীয় বক্তা তাহসিন জাহরা মাইশা এবং তৃতীয় বক্তা এবং দলের দলনেতা আব্দুল্লাহ মানি। প্রত্যেক বিদ্যার্থী তাদের বক্তব্য প্রদানের জন্য 3 মিনিট করে সময় পাবে। আশা করছি সকলে সুষ্ঠুভাবে নিজেদের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে। বিতর্কের প্রথমেই পক্ষ দলের প্রথম বিদ্যার্থী সানজিদা জুইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যদি একটি আনন্দময় মানবিক জীবন কামনা করি, যদি চাই বিকশিত হোক আমাদের অনুভূতি করে হলেও তাহলে রবীন্দ্র পাঠ ছাড়া কোনো উপায় নেই। জীবন খাতায় পাতাগুলো প্রদান করতে হলে আমাদের ফিরে যেতে হবে রবীন্দ্রনাথ আছে। প্রায় যখন আমাদের সংকট দেখা দেয়, তার সম্পর্ক ব্যক্তিগত আর সামাজিক কিংবা রাষ্ট্রীয়, তখন আমরা বলি সত্যিকারের মানুষ হতে হবে। আর সেই সত্যিকারের মানুষ বলতে আমরা কি বোঝাতে চাই? অবশ্যই একজন বিবেকবান, চিন্তাশীল, মানবিক বোধ সম্পন্ন হৃদয়ের মানুষ। ধন্যবাদ জানাই সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সাদিয়া জুই সরকারি একটা ব্যাকগ্রাউন্ডে মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। বন্ধুরা যারা শুনছে সবাই তাদের সমস্যাটা নিয়ে শুরু করছি। বিতর্ক চলছে এবং আজকের বিতর্ক বিষয় উত্থাপিত হয়েছে আমরা এখন রবীন্দ্রনাথে আবদ্ধ। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি এবং আমার তার বিষয়ে কথা অবস্থান করছি। আমরা এখন রবীন্দ্রনাথে আবদ্ধ বলতে বোঝাই রবীন্দ্রনাথ এখন আমার জীবনে সমন্বয় প্রাসঙ্গিক। আমরা তার কবিতা করছি, গান শুনছি, প্রবন্ধ করছি, কিন্তু কতটা প্রস্তুত করছি, কতটা বাস্তবায়িত করার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ শুধু একটি নাম নয়, একটি ভাবনা এবং একটি চেতনা। সেই চেতনা আমরা আমাদের হাতের সঙ্গে বহন করছি, সেটাই আজকে প্রমাণ করবো। ছেলেবেলায় একটা রচনা করতাম দৈনিক জীবনে বিজ্ঞানের প্রভাব। এরপর যখন আমার সামাজিক বোধ তথা জীবনমুখী সঙ্গীতটি সঞ্চালিত থাকলো, তখন যেন সমস্ত সত্তা রবীন্দ্রময় হতে লাগলো। এখন প্রশ্ন হলো, তোমার শুনশোনায় যে ঘুম ভাঙা ঘটে চলেছে প্রতিদিন, সেই জন্য রবীন্দ্রনাথের অবস্থান ঠিক কোনখানে? আছেন তিনি, আছেন নিলামে তিনি নেবেন, কারণ আমাদের মনোজগতে কিছু রেল তিনি, আমার উচ্ছ্বাসের অখণ্ড সিগন্যাল তিনি। এক কথা সমগ্র সত্তা জুড়ে রবীন্দ্রনাথ গোল হয় বিরাজমান। তিনি বর্তমান ভবিষ্যৎ ও কারিশাল কবি। রবীন্দ্রনাথ একমাত্র ব্যক্তিত্ব যার রচনায় সে জাতীয় সঙ্গীত রচিত। তার রচিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার জাতীয় সঙ্গীত, এবং তার রচিত জনগণমন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। আর যে রবীন্দ্রনাথের রচনায় আমাদের জাতীয় সঙ্গীত, আমরা কিভাবে করি যে আমরা এখন রবীন্দ্রনাথের আবদ্ধ নই? প্রশ্ন কি যেতে চাই করে বৈশাখ কিংবা 22শে শ্রাবণ জন্মতিথি অথবা প্রণয় দিবসে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি প্রণতি জানানোর সবচেয়ে বড় পন্থা মনে তাকে পঠন পাঠন। এই কথা বলা যায়, হৃদয় রবীন্দ্রনাথ না থাকলে সবই বৃথা। তার দর্শনের আলো চিত্ত না জ্বলালে এত গান, এত শব্দ, এত কবিতা সবকিছু যেন করুণ লাগে। রবীন্দ্র ভাবনার জ্যোতি আমাদের মানস ভাবনা যদি না ফুটে কিংবা দ্রৌপদী কুসুম, তবে তো ব্যর্থ সব আয়োজন। ওদের ছবিতে নয়, কথার ফুলজড়িতে নয় বহুরামা আলোচনার নিতে রবীন্দ্রনাথকে ধারণ করা যায় মরণতম গজে। রবীন্দ্রনাথ এমনই একজন তাকে নীরবে নির্জনে, কোলাহলে নির্জনে, নিশুতি রাতে সব জায়গায় তাকে পড়া যায়। বলা যায় জীবনের এমন কোনো শাখা নেই, জীবন সংলগ্ন এমন কোনো গল্প নেই যেখানে রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে না। রবীন্দ্রনাথ অধ্যয়ন তো আমাদের নিত্য জীবনের অধ্যয়ন। অসাম্প্রদায়িক চেতনা ও রবীন্দ্রনাথ একটি মানবিক সমাজ গল্প শেষ করবো কবিগুলোর প্রার্থনায়, অন্তর্মম বিকশিত করো, অন্তর্তরণী নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সানজিদা জুই তোমার গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য। এই পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ জিহাদকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাই। প্রথমে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক চলছে, যার বিষয়বস্তু হচ্ছে আমরা রবীন্দ্রনাথে আবদ্ধ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আর প্রতিপক্ষের প্রথম দল বিতর্কের বিষয়ে সংজ্ঞান করেছেন, যা আমার কাছে যথার্থ মনে হয়নি, এবং আমি এর বিষয়ে আরেকবার সংজ্ঞান করছি। আমরা রবীন্দ্রনাথে আবদ্ধ কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে বাংলা সাহিত্য একমাত্র রবীন্দ্রনাথের উপরেই নির্ভরশীল, অর্থাৎ সাহিত্য জগৎ তার অবদানই করা, তার লেখা গল্প কবিতাতেই আমাদের সাহিত্য সীমাবদ্ধ। আর আমি জানি না আমার প্রতিপক্ষ কেন কথাটি সঠিক মনে করছে, কিন্তু আমার কাছে কথাটি সম্পূর্ণ ভুল। কেননা আমাদের বাংলা সাহিত্যে বহু কবি সাহিত্যিক তারা তাদের প্রতিভার উজ্জ্বল পরিচয় দিয়ে গড়ে তুলেছেন। তারা নানানভাবে আমাদের সাহিত্য শিক্ষায় বেশ উল্লেখযোগ্য অবদান রাখেন।
মাননীয় মডারেটর, আমরা সকলেই জানি একটি দেশের নাম ও সংস্কৃতি ওই দেশের পরিচয় বিশ্বের বুকে দিয়ে থাকে। আর এই দুটি বিষয়ের একটিতেও রবীন্দ্রনাথের এখন কোনো অবদান নেই। বরং 30 দশকে কাজী নজরুল ইসলাম তার কবিতায় দেশের নাম বাংলাদেশ হিসেবে ব্যবহার করে। আর সেই নামই আমরা আমাদের পরিচয় বিশ্বের বুকে দিয়ে থাকি। এতে রবীন্দ্রনাথের কোনো অবদানই নেই। মাননীয় মডারেটর, এরপর বলি আমাদের সংস্কৃতির কথা। রবীন্দ্রনাথ ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধর্মের একজন মানুষ। তার সংস্কৃতি আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা, কেননা আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আমরা যদি রবীন্দ্রনাথে আবদ্ধ থাকতাম তাহলে আমাদের সংস্কৃতি হতো তারই মতো, যা হয়নি এবং কখনো হওয়ারও নয়। এর জন্য বলতে চাই যে আমরা যখন আমাদের পরিচয় দিতে রবীন্দ্রনাথে আবদ্ধ নই, তখন আমরা কিভাবে বলবো যে আমরা সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রে রবীন্দ্রনাথে আবদ্ধ? মাননীয় মডারেটর, রবীন্দ্রনাথ ছাড়াও বাংলাদেশের বহু সাহিত্যিক আছে যারা আমাদের সাহিত্য জীবনে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথমেই বলতে চাই গ্রাম বাংলার বিষয়ে। রবীন্দ্রনাথ তার জীবনে অনেক লেখালেখি করলেও গ্রাম বাংলা নিয়ে খুব কমই লিখেছেন, যার কারণে আমরা পুরোপুরি শিক্ষা পাইনি। তো এখন প্রশ্ন হচ্ছে যে গ্রাম বাংলার বিষয়ে সমগ্র জ্ঞান আমরা কোথা থেকে পেলাম? আমি বলতে চাই পল্লী কবি জসীমউদ্দীনের কথা। কেন গ্রাম বাংলাকে ভালোবাসে, তিনি তার জীবনে অনেক কিছুই করেছেন। তার কবিতায় গ্রাম বাংলার সৌন্দর্য ফুটে উঠেছে। তার কবিতার মাধ্যমে শিক্ষার্থীরা গ্রাম বাংলাকে ভালোবাসতে শিখেছে। তার কবিতার মাধ্যমেই আজকালকার শিক্ষার্থীরা হারিয়ে যায় কোনো এক কল্পনা শহরে, আবার কেউ কেউ নিজের কল্পনাকে গান, কবিতা কিংবা ছবি আঁকার মাধ্যমে বাস্তব রূপ দিয়ে থাকে। কবিতার ক্ষেত্রে যাদের নাম কোন অঞ্চলের শ্রেষ্ঠ নায়ক বিবেচনা প্রচারিত, তারা হলো সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাস ও বিষ্ণুদেব। এদেরকে সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয়, কেননা সাহিত্য জগতে এদের অবদানও বেশ আলোড়ন সৃষ্টি করে। আমাদের শিক্ষাদানে এরা সহ বহু লেখক বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে, যার কারণে আমরা সঠিক শিক্ষা শিক্ষিত হচ্ছি, সঠিক জীবন গড়ার স্বপ্ন দেখছি। আর রবীন্দ্রনাথের পক্ষে একার পক্ষে এই সকল কিছু করা সম্ভব নয়। তো পরিশেষে মাননীয় মডারেটর, আমি একটা কথাই বলতে চাই, যার মনে ছিল মুসলমানদের প্রতি ঘৃণা, তার প্রতিচ্ছবি কখনোই আমাদের মধ্যে আনিব না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ জিহাদ, তোমার গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা আহসান সালেহ রোহানকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। নয়ন তোমার পায়না দেখিতে রয়েছে নয়নে নয়নে, হৃদয় তোমার পায়না জানিতে হৃদয় রয়েছে কথা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকে আমার উত্থাপিত বিতর্কের বিষয় আমরা এখনো রবীন্দ্রনাথে আবদ্ধ। উক্ত বিষয়ে ভাগ্যক্রমে আমরা পক্ষ দলে অবস্থান করছি এবং আমি আমার দলের দ্বিতীয় পক্ষ হিসেবে আমার যুক্তি উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, রবীন্দ্রনাথ আমার আপনার ছোটবেলার সাহিত্যের এক অনন্য প্রতিভা না। মাননীয় মডারেটর, আমার বক্তব্যের শুরুতে আমি বলতে চাই, যেগুলো দিয়েছে দেশের প্রকৃতি গানের কথায় কথায় আবদ্ধ না হয়ে থাকতে পারে কি তাহার? মাননীয় মডারেটর, আজকে আমরা যে মহামানবের সম্পর্কে বিতর্ক করছি, তিনি এমন একজন মহামানব, মৃত্যু 60 বছর পরেও তার গান আমরা এখনো শুধাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যে মানবের কাছে বাঙালিদের অনুভূতি পৌঁছার জন্য বারবার দ্বারস্থ হয়, যাকে বলা হয় বাংলা সাহিত্যের বটগাছ, তাতে আবদ্ধ হবো না তো হবো কার কাছে? মাননীয় মডারেটর, বাংলা সাহিত্যের এক অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য আর রবীন্দ্রনাথ একই সুতায় কাটা। মূল ছাড়া যেমন গাছ অচল, তেমনি রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য অচল বলে আমি মনে করি। মাননীয় মডারেটর, রবীন্দ্রনাথ সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা দার্শনিক অমরসেন এক কথা রবীন্দ্রকে বুঝিয়েছে এক হিমালয় প্রতি ব্যক্তিত্ব, গভীরভাবে প্রাসঙ্গিক ও ভৌমাত্রিক সমসাময়িক দার্শনিক হিসেবে রবীন্দ্রকে বর্ণনা করেছেন। মাননীয় মডারেটর, ওয়ার্ল্ড লিটারেচার সেন্টার প্রকাশিত একটি জরিপে রবীন্দ্রনাথকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় কবি হিসেবে বর্ণনা করা হয়। মাননীয় মডারেটর, যে রবীন্দ্রনাথে আবদ্ধ থাকবো কিনা তাই আমরা এখন বিতর্ক করছি, সেই রবীন্দ্রনাথে আবদ্ধ হয়ে নোবেল বিজয়ী সাহিত্যিক আন্দ্রেজিভ, রাশিয়ান কবি আনা আখতোমা, প্রাক্তন তুর্কি প্রধানমন্ত্রী জুলেন এগেদিভ, মার্কিন বিখ্যাত উপন্যাসিক জেন গেল, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী ও জগৎ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন আবদ্ধ হয়ে গিয়েছে। তাদের মধ্যে এত মহৎ ব্যক্তিরা যদি রবীন্দ্রনাথ আবদ্ধ হতে পারে, তাহলে আমরা কেন রবীন্দ্রনাথ আবদ্ধ হতে পারবো না? স্বদেশী বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন গ্রেফতার করা হয় এবং তাকে যখন বলা হয় আপনার কিছু প্রয়োজন, তখন তিনি বলেন আমার কিছু প্রয়োজন নেই, কারণ আমার সাথে রবীন্দ্রনাথ রয়েছে। হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানস্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী 1972 সালে একটি দৈনিক বাংলার একটি সাংবাদিককে বলা হয় যে আমার যখন মন খারাপ থাকে বা কোনো কারণে মনক্ষুণ্ণ থাকে, তখন স্বাধীনতার মহানস্থপতি বঙ্গবন্ধু তাকে জানান যে তুমি রবীন্দ্রনাথ সম্পর্কে আলাপ আলোচনা করো। মাননীয় মডারেটর, যে দেশে জাতির জনক রবীন্দ্রনাথে আবদ্ধ থাকে, সে দেশে আমরা কেন রবীন্দ্রনাথে আবদ্ধ থাকবো না? মাননীয় মডারেটর, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথে আবদ্ধ হয়ে 1972 সালে 13 জানুয়ারি মন্ত্রিসভায় আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত রূপান্তরিত করেন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বলেছে যে রবীন্দ্রনাথ হচ্ছে মুসলিমদের জন্য বিদ্বেষ। মাননীয় মডারেটর, এবং তারা আরো বলেছে যে রবীন্দ্রনাথ পল্লীদের জন্য কোনো কবিতা লিখে যাননি। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলকে জানাতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ তার জীবদশায় 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি গ্রন্থ, 95টি ছোট গল্প এবং 1915টি গান রচনা করেছেন। আমার মনে হচ্ছে আমার প্রতিপক্ষ দল সেই 1915টি গান প্রতিটি মুখস্থ করে ফেলেছে। তারপরে হয়তো জানে না
রবীন্দ্রনাথ কোনো পল্লী কবিদের জন্য কোনো কবিতা রচনা করে গেছেন কিনা? মাননীয় মডারেটর, আমার মনে হচ্ছে যে আমরা যদি একটু লক্ষ্য করি 1908 থেকে 1941 সাল পর্যন্ত বাংলা সাহিত্যে যে যুগের সৃষ্টি হয়েছে তাকে বলা হয় রবীন্দ্র যুগ। রবীন্দ্রনাথ ঠাকুর, মাননীয় মডারেটর, আমি আপনার কাছে একটু সময় প্রার্থনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আজ পর্যন্ত কোনো কবি তার কোনো যুগের সৃষ্টি করতে পারে নাই, সেক্ষেত্রে অবশ্যই রবীন্দ্রনাথ আবদ্ধ বলে আমরা মনে করি। মাননীয় মডারেটর, তার রচিত গুণাবলী, তার কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার আজ পর্যন্ত একত্রে কোনো উত্তরসূরি পাওয়া যায়নি বলে তার সম্পর্কে নানা বিতর্ক করা হয়েছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বিতর্কিত তথ্য তুলে আছে। আমি তাকে বলতে চাই যে মানুষকে আজ পর্যন্ত অনেক সুশিক্ষিত মানুষ সোলমেট বা আত্মারাত্মিক বলে বলা হয়, যিনি নারীপতি প্রত্যাখ্যান করেন এবং যিনি মহাত্মা গান্ধী ও আইনস্টাইনের মতো বিখ্যাত ব্যক্তির সাথে আলাপ আলোচনা করার তার কোনো দাম্ভিকতা বা কোনো অহংকার ছিল না, তাদের আবদ্ধ থাকার থাকবো তাকে। মাননীয় মডারেটর, আমরা জানি রবীন্দ্রনাথ কলকাতার সম্রাট পরিবারের সদস্য, কিন্তু সবাই তা জানে না। রবীন্দ্রনাথ অনেক চড়াই উচ্চাই পেরিয়ে এই এত বড় একজন কবি হতে পেরেছেন, এবং আপনি যাকে বুঝতে যাবেন তাকে আপনাকে অবশ্যই অন্তর থেকে তাকে বুঝতে হবে। মাননীয় মডারেটর, আমার প্রতি ব্যক্তিগত বলে গেছে যে 5 জন কবিকে পঞ্চপাঠক বলা হয়। মাননীয় মডারেটর, আমি তাকে বলে দিতে চাবো, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন তার প্রথম বিদ্রোহী কবিতা উত্থাপিত হয় বিজলি পত্রিকায়, তখন তিনি বিজলি পত্রিকার সম্পাদক অবিনেশ্বরের কাছে যে জানতে চান যে আমাকে 4টি পত্রিকা দিন, আমি গুরুজির কাছে তার গুরুদেব কিনে দেবো, এবং তিনি সেটা বলে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে তা গুরুদেব কিনা দিয়ে আসেন। মাননীয় মডারেটর, পরিশেষে আমি আমার বিপক্ষ দলের কাছে বলতে চাই যে তারা যাতে তাদের এই ভ্রান্ত ধারণা এবং ভুল ধারণা প্রত্যাখ্যান করে আমাদের সাথে রবীন্দ্রনাথে আবদ্ধ হয়। যদি সে তা না করে তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বলতে চাই, যদি সে ডাকশনে কেউ না আসে তবে একবার চলে আমরা তারা না আসলেও আমরা আমাদের মধ্যে আবদ্ধ থাকবো এবং আমরা চেষ্টা রবীন্দ্রনাথে আবদ্ধ ধন্যবাদ আহসাব সালেহী চৌহান, তুমি অত্যন্ত সুন্দরভাবে তোমার যুক্তি এবং তথ্য প্রদান করেছো। এই পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাইশাকে এখানে আহ্বান জানাচ্ছি। আশা করছি তুমি অত্যন্ত সুন্দরভাবে তোমার যুক্তি প্রদান করতে। কোরআনে একটি কথা আছে, আশরাফুল মাখলুকাত অর্থ সৃষ্টি সেরাজি। মহান আল্লাহ ও পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন। সেই মানুষ তো কখনোই কোনো ব্যক্তিতে আবদ্ধ হতে পারে না। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাইকে আমাকে এই বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, আমাদের আজকের বিতর্কের বিষয়ে আমরা রবীন্দ্রনাথে আবদ্ধ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিপক্ষে অবস্থান করছি। ইতিপূর্বে আমার দলের প্রথম বক্তা এই যথাযথ সংজ্ঞান করে গেছে। আজকাল ভারতের উগ্র জাতীয়তাবাদী দল বিজেপি প্রায় বলে থাকে ভারতের সকল মুসলমানই হিন্দু, ফলে তাদের ঘরে বাপসি করতে হবে, পুরোপুরি হিন্দু হয়ে যেতে হবে। কথাটা কিন্তু ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম বলেছিলেন। আমরা কিভাবে সেই ব্যক্তিটা আবদ্ধ থাকবো যে নিজের ধর্ম নিয়ে ভেদাভেদ করতেন? সর্বশ্রেষ্ঠ মানব, কিন্তু তিনি কখনোই ধর্মের ভেদাভেদ করেন। সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না আমরা রবীন্দ্রনাথকে আবদ্ধ। প্রতিপক্ষ আপনারা কি বলেন যে কিনা ধর্মের ভেদাভেদ করতে আমরা তার জীবনীতে জীবন করবো? আমরা যাদের কাছ থেকে কালজয়ী দেশগত গানগুলো পেয়েছি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল গাফফার চৌধুরী, মনির মিয়া, মোহাম্মদ আব্দুল জাব্বার, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। এই দিকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রবীন্দ্রনাথই নয় বরং সব কবিরাই গান, কবিতা, উপন্যাস দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছেন। কাজী নজরুল ইসলাম আমাদের প্রিয় বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। কালজয়ী কবিতা গান দিয়ে যেগুলো বাংলার স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদেরকে সাহস সঞ্চার করে উৎসাহিত অনুপ্রাণিত করে এক বিরাট ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি আমরা শুধু রবীন্দ্রনাথই আবদ্ধ? এবং দ্বিতীয় বক্তা বলে গিয়েছে আমাদের জাতির সঙ্গে যে রচয়িতা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আমরা বিশ্বের বুকে আমাদের জাতীয় সঙ্গীত দ্বারা পরিচিত হচ্ছি না। বিশ্ব আমাদেরকে যে নামে উচ্চারণ করে সেই সুন্দর বাংলাদেশ নামটি দিয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। নজরুল তার অসাধারণ দেশাত্মবোধক গান নিয়ে সমগ্র বাঙালি জাতিকে তিনি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। তাই তো তিনি তার গানে বলেন স্বাগত বঙ্গে মুক্তিকাম, সুপ্তবঙ্গে জাগুক আবার যুক্ত স্বাধীন সংগ্রাম। এই গানগুলি দাঁড়িয়ে রবীন্দ্রনাথে আবদ্ধ থাকে, তবে কেন কিছুদিন আগে পদ্মার অটিকে বাংলাদেশে এসেছিলেন? কেন জন প্রতি ১,৫০০ টাকা করে টিকিট বিক্রি করা হয়েছিল মাননীয় মডারেটর? লক্ষ লক্ষ মানুষের পক্ষাচারের প্রতি আকর্ষণ কি জানান দিচ্ছে না মাননীয় মডারেটর যে বাংলা আজ রবীন্দ্রনাথে আবদ্ধ নয়? বাংলা যদি আজ রবীন্দ্রনাথে আবদ্ধ থাকতো তবে কেন এই তরুণ সমাজের মুখে আধুনিক এবং হিন্দি গানের তুমুল ঝড় বয়ে যায়? কেন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে হিন্দি গান নাচ একটি আবশ্যক পর্ব হিসেবে থাকে মাননীয় মডারেটর? একটি জাতীয় শব্দে বসে হিন্দি গান বাজিয়ে বঙ্গবন্ধু মিত্রবাসীকে উদযাপন করছে রাজবাড়ী বালিয়াকান্দি ধর্মতলা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, অথচ তার ডেইলি ক্যাম্পাস। ওই দিন আমাদের বিদ্যালয়ে একটি পর্ব হিসেবে কবিতা আবৃত্তি ছিল, সেখানে অনেকেই অংশগ্রহণ করে, কিন্তু কেউ রবীন্দ্রনাথের লেখা কবিতা আবৃত্তি করে না। তবু কি আমরা বলবো আমরা রবীন্দ্রনাথই আবদ্ধ? আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেছে রবীন্দ্রনাথ অনেক গুণগান গেয়ে গিয়েছেন,
যেখানে রবীন্দ্রনাথ নিজেই বলে গিয়েছেন, আমার জীবনের এই শেষ পর্যায়ে এসেও আমি কখনো গ্রাম বাংলা এবং নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে কোনো কবিতা রচনা বা গান লিখে যেতে পারিনি। কিভাবে বলতে চাই, মাননীয় মডারেটর, আমি সামান্য একটু সময় চেয়ে নিয়েছি। একবার একজন ব্রাহ্মণ সবাইকে ডেকে বললো যে আমাকে বোঝাতে পারবে, আমি তাকে আমার সব সম্পত্তি দিব। তখন ব্রাহ্মণের বউ কাঁদো কাঁদো সুরে বললো, সে যদি তোমাকে সত্যি বুঝে ফেলে তাহলে আমাদের কি হবে? আমাদের তো সব সম্পত্তি দিয়ে দিতে হবে, তখন আমাদের কি হবে? তখন ব্রাহ্মণ হেসে উত্তর দিল, আরে বোকা, সে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝাবে আর আমি বলবো আমি কিছুই বুঝিনি। সত্যি মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ আর গল্পের ব্রাহ্মণের মধ্যে কোনো পার্থক্য নেই। আছে এত তর্ক উপস্থাপন করার পরও আমার প্রতিপক্ষ যদি তাদের অবস্থান থেকে ফিরে না আসে, তাহলে তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই, তুমি ফিরবে না জেনেও চেয়ে আছি অচেনা পথের দিকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাইশা, তুমি অত্যন্ত সুন্দরভাবে তোমার যুক্তি উপস্থাপন করেছো। এই পর্যায়ে পক্ষ দলের দলনেতা সাদিয়া আফরোজ নুহাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাই। এই সুন্দর পৃথিবীতে যখন রবে সূর্যচন্দ্র তারা আর পাখি নেবে গান, নদী বইবে ধারা, ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথ অতি উজ্জ্বল আলো হয়ে সাহিত্য মানুষের মাঝে জ্ঞানের রসের রূপে আলো ছড়াবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমি কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্ক চলছে এবং বিতর্কের মূল বিষয়বস্তু নির্ধারিত হয়েছে আমরা রবীন্দ্রনাথই আবদ্ধ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এবং বাস্তবতা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমার দল এর সম্পূর্ণ পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ দলের বক্তাদের উদ্দেশ্যে বলছি। তারা বলছে যে আমরা কেন মানুষের মধ্যে আবদ্ধ থাকবো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ ছিলেন, আমরা কি তাদের আদর্শে আবদ্ধ নই? রবীন্দ্রনাথ ধর্মে ভেদাভেদ করতেন না, মানে রবীন্দ্রনাথ মানুষ ধর্মে বিশ্বাস করতেন এবং আমাদের ধর্মে রয়েছে জাতি ধর্ম বর্ণ সকলকে সম্মান শ্রদ্ধা প্রদান করা। মাননীয় মডারেটর, বাংলা জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্র চর্চা না করলে তো আজ আমরা জাতি হিসেবে পিছিয়ে যাবো। সত্যি কথা আমাদের জীবনের টানে, চেতনার টানে, সাহিত্যের টানে, শিল্প ও সাহিত্যের টানে আমাদেরকে বারবার রবীন্দ্রনাথের কাছেই ফিরে যেতে হবে, কেননা তাকে বাদ দিয়ে আমাদের আনন্দ, বেদনা, বিরহ, কষ্ট কিছুই প্রকাশ করার ভাষা নেই। মাননীয় মডারেটর, আমার জীবনে এমন কোনো ক্ষেত্র খুঁজে পাবেন না, এমন কোনো শ্রেণীর মানুষকে খুঁজে পাবেন না যার জীবনে রবীন্দ্রনাথের কোনো প্রভাব নেই। মাননীয় মডারেটর, শিশুর কথা। মাননীয় মডারেটর, সহজ সরল পাঠে সেই জল পড়ে মাথা নড়ে। আজ প্রত্যেক শিশু অক্ষর জ্ঞান হওয়ার আগেই তাদের প্রথম গোল। অক্ষর জ্ঞান হওয়ার আগেই রবীন্দ্রনাথ খুঁজলেন শিশুর হৃদয় রাজ্যে। শিশুকে খাওয়াতে রবীন্দ্রনাথ, মুখ পড়াতে রবীন্দ্রনাথ, ছড়ায় গল্পে কথায় রবীন্দ্রনাথ শিশুর প্রথম পাঠা। রবীন্দ্রনাথের বই পড়তে পড়তে এবং নাতি নাতিকে রবীন্দ্রনাথের গল্প বা ছড়া শুনিয়ে। মাননীয় মডারেটর, বাঙালি চিন্তা চেতনা ও অনুভূতিকে সার্থকভাবে প্রতিফলিত করে বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার সোনার বাংলা গানটিকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং আমরা আমাদের সকল সরকারি কার্যাবলীর সূচনায় এবং আমাদের বিদ্যালয়ের সমাবেশে সর্বপ্রথম রবীন্দ্রনাথের দেওয়া গান জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি এবং বিদ্যালয়ের শেষেও আমরা সেই রবীন্দ্রনাথের বিখ্যাত ছুটি কবিতা দিয়েই বিদ্যালয়ের চারদিন মুখরিত করি। বাংলা বছরের কথা, বাংলা বছরের শুরুতেই আমরা বছরটিকে শুরু করি এসো হে বৈশাখ সেই গানটি দিয়ে, আবার রবীন্দ্রনাথের সেই বসন্তের গান দিয়ে শুরু করি শেষ করি বছরটিকে। তারপর আমার প্রতিপক্ষ দল কেন বলতে চাচ্ছে যে আমরা রবীন্দ্রনাথে আবদ্ধ নেই, তা আসলে আমার সত্যিই জানা নেই। আমার প্রতিপক্ষ দল আপনারা কি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি আমাদেরকে এমন কোনো ক্ষেত্র দেখিয়ে যেতে পারবেন যে ক্ষেত্রে আসলে রবীন্দ্রনাথের কোনো প্রভাব ছিল না? আশা করি আপনারা আমাদের কিন্তু দিয়ে দেবেন। এবং আসলে রবীন্দ্রনাথ যতই অস্বীকার করার চেষ্টা করুন না কেন, তিনি তার কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে, মানুষের সাহিত্য আকাশে, বাংলার কাব্যের কারণে বাংলার সাহিত্যের আকাশে নক্ষত্র হয়ে অনন্তকাল ফুটে থাকবে। এবং আমার প্রতিপক্ষ এই কথাও বলে দিয়েছিলেন যে জাতীয় কবি নজরুল ইসলাম বাংলাদেশ নামকরণ করেছিলেন, কিন্তু আমার প্রতিপক্ষ হয়তো জানে না যে বাংলাদেশ নামকরণ করা হয়েছিল 1969 সালে এবং 30 সেকেন্ড সময় যাচ্ছে। বাংলাদেশ নামকরণ করা হয়েছিল 1969 সালে এবং নজরুল ইসলাম বাংলাদেশ আসে 1972 সালে। তাহলে তার আগে এই বাংলাদেশ দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাদিয়া আফরোজ নুহা, তুমি খুবই সুন্দরভাবে নিজের ভাষায় তোমার যুক্তি আমাদের সামনে প্রদান করেছো। এই পর্যায়ে বিপক্ষ দলের প্রধান বক্তা এবং দলনেতা আব্দুল্লাহ মাহিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কে আমাকে আমার প্রস্তাব উত্থাপনে এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারকমণ্ডলী, উপস্থিত সকলে জানাচ্ছি আমার সাদর সম্ভাষণ।
আজকের বিতর্কের আলোচ্য বিষয় আমরা এখন রবীন্দ্রনাথে আবদ্ধ। মাননীয় মডারেটর, বিতর্কের প্রস্তাবনাটা বাহ্যিকভাবে কিছুটা যৌক্তিক মনে হলেও সত্যিকার অর্থে প্রকৃত সত্য থেকে এর অবস্থান বহু দূরে। তার অত্যন্ত যৌক্তিক কারণে আমি ও আমার দল এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি। কোরআন পড়তে শুরু করেছিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারিনি, আর তোমাদের রাসূলের জীবন চরিত্র আমার ভালো লাগেনি। হ্যাঁ, মাননীয় মডারেটর, এমনটি মন্তব্য করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির অনুসরণীয় মহান উদার এবং নম্র ব্যক্তি। যে ব্যক্তি একাধারে সমাজসেবক, সমাজ সংরক্ষক এবং যোগ্য রাষ্ট্রনায়ক ও সফল ধর্মপ্রচারক, সে মহান মনীষী এবং সেই মহান ব্যক্তির জীবন চরিত্র নিয়ে রবীন্দ্রনাথের বিদ্বেষ। তবে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন থেকে আমরা কি বা আশা করতে পারি? মাননীয় মডারেটর, যার পছন্দ হয়নি মহামানবের চরিত্র, আমরা নাকি সেই রবীন্দ্রনাথই আবদ্ধ। মাননীয় মডারেটর, আমরা একটি ব্যক্তির জীবনে তখনই আবদ্ধ হতে পারবো যখন যে ব্যক্তি সামগ্রিকভাবে সেই ব্যক্তির নৈতিকতা থেকে শুরু করে সে যে বিষয়ে মনোনিবেশ করেছে সেই বিষয় সম্পর্কে সঠিক এবং সুসংজ্ঞায়িত ধারণা পেতে সক্ষম হব। তবে কি আমরা সাহিত্যে সকল অংশ রবীন্দ্রনাথের মধ্যে বিদ্যমান রয়েছে, কিংবা আমরা কি রবীন্দ্রনাথ থেকে সেই পরিপূর্ণতা পেতে সক্ষম হয়েছি? অবশ্যই নই। তাহলে আমরা কি করে বলি রবীন্দ্রনাথে আমরা আবদ্ধ? অবশ্যই আবদ্ধ নই। মাননীয় মডারেটর, রবীন্দ্রনাথ একজন বড় মাপের সাহিত্যিক ছিলেন, একথা বারবার তারা বলে গেলেন, একথা আমিও বিশ্বাস করি। ধরা যাক মাননীয় মডারেটর একজন কথাশিল্পী এমন এক কাহিনী লিখলেন যে কাহিনীর মূল চরিত্র অত্যন্ত বিপ্লবী, বিদ্রোহী এবং কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনরত, কিন্তু লেখক নিজে বাস্তব জগতের সুবিধাবাদী কিংবা সমাজের শত্রুদের সঙ্গে তার একাশূন্য অবস্থান। তবে কি তার লেখার উপর ভিত্তি করে আমরা তাকে বলতে পারি সে একজন মহৎ ব্যক্তি? অবশ্যই বলতে পারি। রবীন্দ্রনাথের অবস্থা ঠিক একই রকম। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন থেকে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় এমন কোনো বিষয় আমি আজ খুঁজে পাইনি। রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1995টি গান রচনা করেন। একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে রবীন্দ্রনাথের এই সম্পূর্ণ সাহিত্য জগতের বিশাল এক অংশ জুড়ে শুধুমাত্র হিন্দু দেবদেবী ও হিন্দু পুরাণকে অবলম্বন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল এক সাহিত্য রচনা করে গেছেন। সেখানে আমাদের মুসলিম বিলুপ্ত পণ্ডিত, সাধু, সন্ত, দরবেশ কিংবা মহান মনীষীদের নিয়ে তিনি কখনো কোনো সাহিত্য রচনা করেননি, শুধুমাত্র তাজমহল কবিতা ছাড়া। তবে কি আমরা আমাদের ধর্মের মহান মনীষীদের সম্পর্কে জানবো না? তাহলে এই সময় বিষয় সম্পর্কে আমরা জানতে কোথায় দৃষ্টিপাত করবো? অবশ্যই অন্যান্য কবিদের কাছে দৃষ্টিপাত করবো। আর যদি এই সকল বিষয় সময় জানতে অন্যান্য কবিদের দৃষ্টিপাত করতে হয়, তবে আমরা কি করে বলছি যে আমরা রবীন্দ্রনাথে আবদ্ধ? এই সকল বিষয় সমূহের উপস্থিতি রবীন্দ্রনাথের কবিতা সাহিত্যে থাকার আবশ্যকতা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1912 সালের 18 মার্চ গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করে বলেছিলেন, চাষার দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? যে দেশে চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তবে ক্ষেত খামারে কাম কাজ করবে কার? মাননীয় মডারেটর, চাষার ছেলেদেরই যে ক্ষেত খামারে কাম কাজ করতে হবে এরকম কি আদৌ কোনো বাধ্যবাধকতা রয়েছে? আমি অতিরিক্ত কিছু সময় প্রার্থনা করছি। এরকম আদৌ কোনো বাধ্যবাধকতা নেই। মাননীয় মডারেটর, যদি এরকম কোনো বাধ্যবাধকতা থেকে থাকতো তবে আজকাল আমরা পত্রিকায় কিংবা খবরের হেডলাইনে দেখতে পেতাম না অমুক কৃষকের সন্তান আজ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। কিংবা এই রবীন্দ্রনাথের এই মন্তব্যটি সমাজের নিচু শ্রেণীর মানুষদের প্রতি একটি বিদ্বেষমূলক আচরণ ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যে তার সাহিত্য রচনার মধ্যে বিশাল এক অবদান রেখেছে ঠিকই, কিন্তু তাই বলে এই নয় যে আমরা তার সম্পূর্ণ সাহিত্যে আবদ্ধ কিংবা আমাদের সাহিত্য চর্চা তাকে ছাড়া অসম্পূর্ণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহিত্য জগতের বিশাল এক অংশ জুড়ে ধর্ম নিরপেক্ষতা, সাম্যবাদ নীতি এবং সাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িক সমাজের বিশাল অসম্পূর্ণতা লক্ষ্য করা যায়। তিনি কখনো ধনী গরিব তিনি সবসময় ধনী গরিব ভেদাভেদ করে চলতেন, কিংবা তিনি ধর্মীয় গোড়ামিতে প্রচুর ভাবে আচ্ছন্ন ছিলেন। কিন্তু বর্তমান সমাজে যে আমরা একটি অসাম্প্রদায়িক সমাজে পরিণত হয়েছি কিংবা সমাজের ধনী গরিব সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সক্ষম হয়েছি, তা কি করে সম্ভব হলো? রবীন্দ্রনাথ সে সম্পর্কে কোনো সাহিত্য রচনা করেননি। তবে আমরা এই সকল বিষয় কোথা থেকে জানতে পারলাম? এই সকল বিষয়সমূহ জানতে আমাদের অন্যান্য কবিদের দ্বার প্রান্তে যেতে হচ্ছে। মাননীয় মডারেটর, যদি রবীন্দ্রনাথে আবদ্ধ থাকতাম তবে অন্যান্য কবিদের দ্বার প্রান্তে কেন যেতে হচ্ছে আমার? তাই এই বলে শেষ করছি যে আমরা এখন আর রবীন্দ্রনাথে আবদ্ধ নই। ধন্যবাদ আব্দুল্লাহ মাহি, তুমি অত্যন্ত সুন্দরভাবে তোমার যুক্তি উপস্থাপন করেছো। এই পর্যায়ে পক্ষ দলের দলনেতা সাদিয়া আফরোজ নুহাকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। রবীন্দ্রনাথ ধর্ম নিয়ে আসলে রবীন্দ্রনাথ ধর্ম কি ধর্ম পালন করছে বা রবীন্দ্রনাথ কেমন ভাবে তার সম্পূর্ণ পার্সোনাল লাইফ নিয়ে তার বলার আমাদের কোনো রাইট নেই। আমরা তার কথা বলছি তার কর্ম নিয়ে, এবং আমরা তার কর্মের মধ্যে আবদ্ধ এবং তার কর্মতে ফোকাস করাই আমাদের দরকার। তাই আমাদের প্রতিপক্ষকে বলবো তারা যেন আজকের বিতর্ক টপিক থেকে সরে না যায়। এছাড়া তারা যদি ধর্মের কথাই বলেছেন তাই একটু বলে রাখি, কাজী নজরুল ইসলাম তো বলেছিলেন
বকে পারি বকে খোলার বকে পারি দিয়া আসিবে নব উত্থান। এখানে কি তারা এখানে কি তারা ধর্মকে ইয়া করেন মানে মর্ডার আমি আমার পূর্ববর্তী বক্তব্যে বলে গিয়েছিলাম যে আমার প্রতিপক্ষ দল যেন আমাদেরকে এমন কিছু ক্ষেত্র দেখে যায় যেখানে আসলে রবীন্দ্রনাথের কোনো গল্প নেই, কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয়েছে। তাহলে কি আমরা বুঝে নিতে পারি না যে আসলে তারা আমার সাথে একমত? ধন্যবাদ আপনাদেরকে। আমার বিপক্ষ দত্তের বিরুদ্ধে করবে মানে মর্ডার যারা পেশা বলতে গেলে বলতে হয় বাঙালি কবি, সাহিত্যিক, উপন্যাসী, সঙ্গীত, সংস্করণী, গল্পকার, নাট্যকার, চিত্রকার, সুরকার, রূপকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক। তার মর্মে কি আর সবাই তার মর্ম কি আর সবাই বুঝে? ওর তাই তো এই কথা বুঝি রবীন্দ্রনাথ ঠাকুর আগে বলে গিয়েছেন যে ওরে নবীন, ওরে অবুঝ, ওরে কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আর মরাদের ঘা মেরে তুই বাঁচা। রবীন্দ্রনাথ একমাত্র কবি যিনি বাংলা সাহিত্যে নোবেল প্রাপ্ত হন। এছাড়া কোনো কবি বাংলা সাহিত্যে নোবেল প্রাপ্ত হন না। এবং রবীন্দ্রনাথ একমাত্র কবি যিনি আসলে যার নামে রবীন্দ্র যুগ রয়েছে। এছাড়া কোনো কবিদের নামে ছিল না। আর আজকে আমরা বিতর্ক করছি এবং আমরা অস্বীকার করতে চাচ্ছি না যে বাংলা সাহিত্যে অন্য কোনো কবিদের কোনো প্রকার অবদান ছিল না, কিন্তু আমরা এটাই করতে চাচ্ছি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। এবং মূলত তার কারণের মধ্যে আবদ্ধ। আমার প্রতিপক্ষ দলকে এমন কোনো ক্ষেত্রে দেখে যেতে পারবে যেখানে এমন কোনো কবিকে দেখে যেতে পারবেন যার কর্মের মধ্যে আবদ্ধ, সবাইকে না বলে একজন নির্দিষ্ট কবিকে উল্লেখ করে যাবেন। ধন্যবাদ মানি মর্ডার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাদিয়া পূর্ণিমা, তুমি অত্যন্ত সুন্দরভাবে এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ মাহিকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ বারবার একটি কথা উল্লেখ করে যাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বড় মাপের সাহিত্যিক ছিলেন। এমনকি তারা এটাও বলছেন যে বাঙালি কবিদের মধ্যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করছে। হ্যাঁ, কথা আমিও মানছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র সাহিত্য ভান্ডারের জন্য নোবেল পুরস্কার পাননি। তিনি শুধুমাত্র গীতাঞ্জলি দ্য সংস অফ ওভারিং নামক একটি বিশেষ অংশের জন্য তিনি সাহিত্য রচনা করেছিলেন, নোবেল পুরস্কার পেতে সক্ষম হয়েছিলেন। এতে তার নোবেল পুরস্কার সাথে আমরা তার সাহিত্যে কি করে আবদ্ধ হই তার কোনো যুক্তিকতা নেই। মাননীয় মডারেটর, আমরা যদি একটু খেয়াল করি দেখবো স্যার আইজাক নিউটন পদার্থবিজ্ঞানের 3টি সূত্র আবিষ্কার করেছিলেন। এই সূত্র আবিষ্কারের মাধ্যমে পদার্থবিজ্ঞানের একটি অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে। এখন সম্পূর্ণ বিশ্ব সেই শাখাটিতে তার 3টি সূত্রের উপর অবলম্বন করে দাঁড়িয়ে আছে। তাই বলে এটি বলতে পারি না যে সম্পূর্ণ পদার্থবিজ্ঞান নিউটনের মধ্যে আবদ্ধ। এখানে অনেক বিজ্ঞানী অনেক অবদান রয়েছে বিভিন্ন শাখায়। তাই বলে এটি কখনোই বলা যায় না যে পদার্থবিজ্ঞান আমরা নিউটনের মধ্যে আবদ্ধ। ঠিক রবীন্দ্রনাথের তৃতীয় একই রকম। রবীন্দ্রনাথ সাহিত্যে অবদান রেখেছে, একথা আমিও মানছি। কিন্তু রবীন্দ্রনাথ কি সাহিত্যের সকল শাখায় কি তার বিচিত্র অবদান রয়েছে যা আমরা বেঁচে থাকতে কিংবা আমাদের সাহিত্য রচনায় যে সকল দিকসমূহ প্রয়োজন সকল দিককে আমরা রবীন্দ্রনাথের মধ্যে পরিপূর্ণভাবে পাচ্ছি? সেই দিকটা যদি পেয়ে থাকি তবে আমরা রবীন্দ্রনাথের মধ্যে আবদ্ধ হবো। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন আমরা এমন একজন ব্যক্তিকে দেখাবো যে কিনা সকল দিকে যার ব্যক্তিতে নাকি আমরা আবদ্ধ। মাননীয় এটি কখনো কি সম্ভব? একজন ব্যক্তির মধ্যে সকল বিষয় সুসংগঠিতভাবে থাকবে? এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি কথা ছাড়া আর কিছুই নয়। আমার প্রতিপক্ষ পূর্বে বলে গেছিলেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আবদ্ধ হতে পারি তবে রবীন্দ্রনাথের জীবনে কেন আবদ্ধ হতে পারবো না? একজন ব্যক্তিতে আমরা তখনই আবদ্ধ হতে পারবো তখন তার সম্পূর্ণ জীবন নীতিতে কোনো খুঁত থাকবে না, তখন আমরা সেই ব্যক্তিতে আবদ্ধ হতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আমরা অনুসরণ করলে আমাদের আর অন্য কোথাও দৃষ্টিপাত করতে হয় না। কিন্তু আমরা যদি বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহিত্য রচনা করেননি, তা নিয়ে কি বলবো? এটি সম্পূর্ণ অযৌক্তিক কথাবার্তা ছাড়া। আমি একটি বিষয় বুঝি না, বিজ্ঞ প্রতিপক্ষ বারবার সামনে একটু সময় যাচ্ছি। আমি একটি বিষয় বুঝি না, বিজ্ঞ প্রতিপক্ষ কেন বারবার হয়তো যুক্তি স্থাপন করে পরিস্থিতি তাদের দিকে নেওয়ার চেষ্টা করছে। আমি পূর্বেই বলেছিলাম আবদ্ধ কি, আসলে আমরা একটি ব্যক্তিতে তখনই আবদ্ধ হতে পারবো যখন সে যে বিষয় নিয়ে মনোনিবেশ করেছে তার পরিপূর্ণতা সুসংজ্ঞায়িত ধারণা এবং পরিপূর্ণতা পেতে সক্ষম হবো। কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যে বিশাল অসম্পূর্ণতা লক্ষ্য করা যায়। তাই এমনকি আমার বিজ্ঞ প্রতিপক্ষ আমার কাছে একটি প্রশ্ন করেছিলেন যে তিনি এমন কোনো বিষয় সম্পর্কে সাহিত্য রচনা করেনি। তবে কি সাম্যবাদ নীতি নিয়ে তিনি কি সাম্যবাদী কবি ছিলেন? কিংবা তিনি সমাজের উঁচু নিচু ধনী গরিব সকলকে আলাদা আলাদা চোখে দেখতেন? তবে তো তার এই সকল বিষয়সমূহ সমাজের নিচু শ্রেণীর মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ ছাড়া আর কিছুই নেই। অবশেষে এটি আবারও বলতে চাই আমরা এখন রবীন্দ্রনাথ আবদ্ধ। ধন্যবাদ আব্দুল্লাহ মাহি, তুমি অত্যন্ত সুন্দরভাবে তোমার যুক্তি বলেছো। ধন্যবাদ সকল বিদ্যার্থীকে।
তোমরা অত্যন্ত সুন্দরভাবে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে তোমাদের সকল যুক্তি আমাদের কাছে তোমরা বিষয়টাকে চমৎকারভাবে উপস্থাপন করেছো এবং আমরা সবাই তোমাদের বিষয়টাকে বুঝতে পেরেছি, কাজ করেছি। ধন্যবাদ সকলকে। আমরা যে বিষয়টি তোমাদের যুক্তির মাধ্যমে আজকের বিষয়টি আমাদের সকলের কাছেই পরিষ্কার হয়ে গেছে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের এই প্রতিযোগিতা এখানেই শেষ করব। কিন্তু তার পূর্বে এখন আমাদের আজকের বিতর্কের ফলাফল প্রকাশের পালা। আজকের বিতর্কে বিপক্ষ দলের প্রাপ্ত নাম্বার হচ্ছে 66 এবং পক্ষ দলের প্রাপ্ত নাম্বার হচ্ছে 64।